ছয়জন স্কুল বন্ধু শুধু ফেমাস হওয়ার নেশায় মেতে ওঠে এক অদ্ভুত খেলায়। শুরুতেই সবকিছুই ছিল নিছক মজা আর পরিকল্পিত গেম, কিন্তু অচিরেই খেলা পরিণত হয় ভয়ঙ্কর দুঃস্বপ্নে। একে একে টুইস্ট আসতে থাকে আর বন্ধুদের মধ্যে শুরু হয় মৃত্যুর মিছিল। প্রতিটি মৃত্যু ঘটে যেন পূর্ব নির্ধারিত নিয়ম মেনে। শেষ পর্যন্ত সামনে আসে চমকে দেওয়ার মতো সত্যি। সবকিছুই ছিল জায়ঙ্কের পরিকল্পনা, যা কেউ আগে টের পায়নি। বন্ধুরা সরল মনে তার ফাঁদে পা দিলেও কেন সে এই ভয়ানক খেলা শুরু করেছিল, সেই রহস্য জানলে আপনিও হতবাক হয়ে যাবেন। চলুন তবে দেরি না করি এই অদ্ভুত রহস্যময় কাহিনীর ভয়ঙ্কর গল্প দেখে আসি। তো গল্পের শুরুতেই জায়ং নামের একটা মেয়ে ঘুমালে তার মাথায় একটা বাবুল এসে পড়তে তার ঘুমটা ভেঙে যায়। তখন সে বাইরে কারোর খটখটানোর আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ একজন লাঠি ভর দিয়ে বাইরে হাঁটাহাঁটি করছে। এটা দেখতে জায়ং উঠে গিয়ে দরজার ফাঁক দিয়ে বাইরে দেখে। তখন সে আবছাভাবে দেখতে পায় ছোট্ট একটা মেয়ে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আর তখন জায়ঙ্গের সাথে ঘটে যায় আরো একটি ভয়ঙ্কর দুর্ঘটনা। জায়ং ঘুমানোর সময় তার বেডের কাছে একটা ছোট পুতুল রাখা ছিল। সেটা হঠাৎ করে এই বাচ্চা মেয়েটা প্রবল শক্তি দিয়ে বাইরে টেনে নিয়ে যায়, যেটা দেখে বোঝা যাচ্ছিল এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং ভৌতিক কিছু। এরপর জায়ং পুতুলটা খোঁজার জন্য তার বেডের নিচে তাকালে দেখে আত্মাটা তার কাছ থেকে ওই পুতুলটা কেড়ে নিয়ে যাচ্ছে। এমনকি আত্মা দ্রুত বিছানার নিচ থেকে বাইরে এসে ভয়ঙ্কর ভাবে জায়ংকের গলা চেপে ধরে আর তাকে মারার চেষ্টা করে। জায়ং শ্বাসকষ্টে চিৎকার করতে থাকলে আত্মাটা ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে। তাকে দেখে মনে হচ্ছিল জায়ংকে মেরে সে অনেক আনন্দ পাচ্ছে। এমন সময় জায়ংকের ঘুম ভেঙে যায় আর সে এতক্ষণে বুঝতে পারে এটা ছিল তার দুঃস্বপ্ন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো জায়ংকের আঙ্গুলে রক্ত লাগা ছিল। এই রক্ত কোথা থেকে আসলো সে কোনো কিছুই বুঝতে পারে না। এমন সময় সেখানেই জায়ংকের ছোট বোন সিও আসে আর তাকে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে, হাতে রক্ত আসলো কিভাবে। তখন পরিস্থিতি সামলানোর জন্য জায়ং বলে হয়তো রাতে ঘুমের ঘরে নিজেই খামচে দিয়েছি, যেটা টের পায়নি। তো যাই হোক, ওই দিন রাতে জায়ংকের বন্ধু কিহো সবাইকে অনলাইনে ভিডিও কলে আসতে বলে। অনেকদিন পর তারা একসাথে আড্ডা দেবে। তখন কথা বলার সময় কিও সবাইকে বলে ইউটিউব আপলোড কন্টেন্ট হতে চলেছে, যেখানে ভিডিও আপলোড করার মাধ্যমে আমরা বিজয়ী হতে পারি আর বিজয়ী টিম 5 মিলিয়ন বন্ড জিততে পারবে। তবে এই ভিডিওগুলো হতে হবে খুবই ইউনিক। তখন তারা সবাই মিলে ভিডিও সম্পর্কে আইডিয়া শেয়ার করতে থাকে। তারা রিচুয়াল সম্পর্কিত কিছু ভিডিও করার প্ল্যান করে। তন্ত্র মন্ত্রের সাহায্যে কিছু আত্মাকে ডেকে আনবে এবং সেগুলোর ভিডিও রেকর্ড করবে। অর্থাৎ তাদের প্ল্যান ভৌতিক কিছু করবে যাতে মানুষ বেশি আকৃষ্ট হয় আর তারা বেশি ভিউ পেয়ে এই কন্টেস্টে খুব ভালোভাবে জিতে যাবে। তারা এই সম্পর্কে বিভিন্ন রিসার্চ করতে শুরু করে। তখন তারা দেখতে পায় তাদের আগে কয়েকজন স্কুলের বন্ধু বান্ধবরা এই রিচুয়াল করেছিল আর সেখানে ওই আত্মাটা এসে সবার ভবিষ্যৎ বলে দেয়। তবে শেষমেশ জানতে পারে যে স্কুলের বাচ্চারা এই রিচুয়াল করেছে তারা সবাই একে একে গায়েব হয়ে গিয়েছে। আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে তাদের রেখে যাওয়া ভিডিও দেখে কিহোরা এগুলো ফেক মনে করে হয়তো এগুলো শুধুমাত্র গল্প আকারে বানানো হয়েছে, কিন্তু তারা রিয়েল কিছু করবে। সেই সাথে তারা সবাই মিলে প্ল্যান করে তারা এমন একটা ভিডিও করার জন্য প্রত্যেকেই স্কুল ইউনিফর্ম পরে এই রিচুয়াল করবে। তবে সমস্যা হলো স্কুলের তারা ছিল 6 জন বন্ধু, কিন্তু এখন কিহোরা আছে 5 জন। তাদের দলে একজন বাকি। এই একজন তারা কাকে নিবে কোনো কিছুই বুঝতে পারে না। এমন সময় সিও জায়ংকের রুমে আসলে সবার নজর যায় সিওর দিকে। এরপর কি হয় সেটা তো আপনারাই বুঝতে পারছেন। অর্থাৎ তারা এখন তাদের টিমে ওই একজন সিওকে টার্গেট করেছে। তারা সবাই চায় সিও তাদের টিমে আসুক। তো যাই হোক, সবাইকে কলে রেখেই জায়ং তার ছোট বোনকে তাদের টিমের হয়ে কাজ করার জন্য কনভিন্স করে। এক পর্যায়ে সিও তার বড় বোনকে আর না করতে পারে না, সে রাজি হয়ে যায়। এখন কিহোদের সম্পূর্ণ টিমটা পরিপূর্ণ হয়েছে। তাদের টিমে এখন 6 জন মেম্বার। কল কাটার পর দেখা যায় জায়ং একটা ব্রেসলেট দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। কিন্তু এই ব্রেসলেটের আসল রহস্য কি, ব্রেসলেটটা কার, এটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। পরদিন সব বন্ধুরা তাদের স্কুল ড্রেস পরে সেখানে ওই স্কুলের বন্ধু বান্ধবীরা এই রিচুয়ালটা করেছে সেখানে আসে। মূলত কিহোরা এখানে এই রিচুয়ালটা করতে চায়। তো সবাই একসাথে দেখা করে এই কাজের জন্য খুবই এক্সাইটেড হয়ে যায়। তাই সবাই তাদের সবকিছু স্মৃতি রাখার জন্য একটা গ্রুপ ফটো তুলে রাখে। শুধু যে ছবি তুলে রাখে তাই না,
কেউ আবার ব্লগ বানানোর জন্য ভিডিও করে। শুধু আমাদের দেশেই নয়, প্রতিটা দেশে এখন এই ভিউ ব্যবসার প্রচুর রমরমা চলছে। তো যাই হোক, সেখানে থাকা রাস্তার পাশে একটা আয়নার ভেতর হঠাৎ করে যায়ও ওই বাচ্চা খোড়া মেয়ের আত্মাটাকে দেখতে পায়। তাকে দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। তবে সে যে এমন কিছু একটা দেখেছে, এই বিষয়টা সে তার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে না, কারণ মুহূর্তের ভেতর ওই আত্মাটা গায়েব হয়ে যায়। এরপর সবাই মিলে ওই ভয়ঙ্কর অ্যাপার্টমেন্টের কাছে আসে, কিন্তু তারা বুঝতে পারে না আসলে সে জায়গাটা কোথায়, যেখানে আগের স্টুডেন্টরা এসে রিচুয়াল করেছিল। ম্যাপ দেখেও কোনো কিছু তারা বুঝতে পারে না। তখন পাশ থেকে সিও বলে ওঠে, আগে পাশের বিল্ডিংটাতে লাশ এনে রাখা হতো, এখন সেটা বন্ধ হয়ে আছে, সেখানে এখন কোনো লাশ আনা হয় না। এরপর তারা সবাই মিলে ওই পাশের বিল্ডিংটাকে দেখলে খুব আকর্ষণীয় মনে করে। তারপর সবাই ধীরে ধীরে ওই পাশের বিল্ডিংটাতে এসে হাজির হয়। তখন তারা অন্ধকারের ভেতর হাতে থাকা টর্চ লাইট দিয়ে ভিতরে যায়। তখন তারা দেয়ালে থাকা লাল কালি দিয়ে একটা সাইন প্যাটার্ন আঁকা দেখতে পায়। এটা দেখে তারা পুরোপুরি শিওর হয় তারা ঠিকঠাক বিল্ডিং এ এসে পৌঁছেছে। তবে যাইও অদ্ভুত এই সিম্বলটার সামনে একা একা ধ্যানে দাঁড়িয়ে শুধু সিম্বলটাকে দেখতে থাকে। তখন তার বন্ধু জুন এসে তাকে সেখান থেকে ভিতরে নিয়ে যায়, কারণ সবাইকে একসাথে কাজ করতে হবে। ভিতরে তারা একটা বদ্ধ রুমের সামনে আসে। তখন রুম থেকে বিচ্ছিরি দুর্গন্ধ বের হলে কেউ এখানে টিকতে পারে না। মেয়েরা বলে তারা এখানে কোনোভাবেই শুট করতে পারবে না, অন্য কোথাও গিয়ে তাদের ভিডিও শুট করতে হবে, কারণ এই বিচ্ছিরি গন্ধ তারা সহ্য করতে পারছিল না। কিন্তু কিহো এমন কিছুই করতে চায় না, কারণ তার এমন ভয়ঙ্কর জায়গায় প্রয়োজন। এখানের ভিডিও দিয়ে সে অনেক টাকা ইনকাম করতে চায়। এই বিল্ডিংটা ছাড়া অন্য কোথাও তার কাছে বেটার মনে হয় না। তাই সে তার বান্ধবীকে কনভিন্স করে এখানে শুট করার জন্য। কেউ রাজি না হতে চাইলে তখন জায়ং এসে তাদেরকে বোঝায়। সে বলে এত দূর এসে আমরা এইভাবে চলে যেতে পারি না, যে করেই হোক এই কাজটা আমাদের শেষ করা উচিত। এক পর্যায়ে তারা সবাই রাজি হয়, কারণ এছাড়া তাদের কাছে এখন আর কোনো অপশন নেই। এরপর তারা সবাই মিলে একসঙ্গে ভেতরে যায়। এদিকে ভেতরে আসার পর তারা এই চারদিকে তাকালে চারপাশটা বেশ থমথমে আর ভয়ঙ্কর মনে হয়। এখানে কয়েকটা ঘরও ছিল, প্রত্যেকটা ঘরেই বড় লোহার শিকল ছিল। সেই সাথে মাঝখানে একটা পানির কুয়া ছিল, যে পানিটা দেখতে একেবারে কুচকুচে কালো, অর্থাৎ পানিটা নষ্ট হয়ে গিয়েছে আর ব্যবহারের উপযোগী নয়। তবে এই পানি দিয়ে তাদের রিচুয়ালটা সম্পূর্ণ করতে হবে। এই কালো পানি সম্পর্কে জানা যায় জাপান থেকে একটা সময় পানিগুলো এখানে এসে জমা হতো, আর এখনকার সব মানুষ এই পানি কুয়ায় সংরক্ষণ করত, যার কারণে পানির ভূত এখানে এসে জড়ো হয়। তবে এখনকার আশেপাশে থাকা সব পানি শুকিয়ে গেলেও শুধুমাত্র এই কালো পানিটুকুই জমা পড়েছিল। এখানে এই কালো পানিতে কিছু খারাপ আত্মারা আটকা রয়ে গিয়েছে, যার কারণে এই পানি আর শুকায়নি। তবে এই কুয়াটা খুব বেশি গভীর নয়, এসব কথা কিও সবাইকে জানাচ্ছিল। কিন্তু সেখানে থাকা তাদের বন্ধু মিয়ন তার কোনো কথাই বিশ্বাস করে না। সে মনে করে হয়তো এগুলো কোনো গল্প, তাদেরকে শোনানো হচ্ছে। কিন্তু কিওকে দেখা যায় তার কথা বিশ্বাস না করলেই সে মিয়নের উপর অনেক রেগে যায়। আর এই গল্প বাকিটুকু বলতে গেলে বারবার করে তাকে মিয়ন থামিয়ে দিচ্ছিল। এতে কিও বেশ বিরক্ত হয়। এক পর্যায়ে জুন তাদের সবাইকে নিয়ে এখান থেকে ভেতরে চলে যায়। তাদের কথা বেশি দূর আগাতে দেয় না, কারণ তাদের ফোকাস হচ্ছে দ্রুত রিচুয়াল সম্পন্ন করে ভিডিওটা করতে হবে। তো যাই হোক, কিও এখানে সবাইকে অবাক করে দিয়ে রক্ত ভর্তি দুইটা বোতল বের করে। মূলত কিও সম্পূর্ণটাকে রিয়েল বানানোর জন্য এই সমস্ত কিছু জোগাড় করেছে। আর তার বন্ধুরা যখন এই বিষয়টা তার কাছে জানতে চায়, তখন কিও সবাইকে শান্ত করার জন্য বলে, আরে ইউটিউব থেকে টাকা ইনকাম করা অত সহজ না, টাকা ইনকাম করতে গেলে এই সমস্ত একটু জোগাড় করতে হয়। তখন পাশ থেকে ইয়ন তাদের যাবতীয় কার্যকলাপের ভিডিও করতে শুরু করে। তখন কিও ক্যামেরার দিকে নিজের হাতের আঙ্গুল কেটে তার আনা রক্তের সঙ্গে মিলিয়ে দেয়, যাতে করে সে এখানে সবচেয়ে ভয়ঙ্কর আত্মাটাকে ডেকে আনতে পারে। এটা দেখে সেখানে থাকা সব বন্ধুরা ভয় পেয়ে যায় আর তাকে এমন পাগলামি করতে নিষেধ করে। তখন কিও ক্যামেরা বন্ধ করে তার সকল বন্ধুকে দেখায় সে তার হাত কাটেনি। মূলত এটা ভিডিওতে রিয়েলিস্টিক দেখানোর জন্য করেছে। কিছুক্ষণ পর সবাই মিলে ওই 2 বোতল রক্ত দিয়ে কালো পানির কুয়ায় চারপাশে একটা বড় প্যান্টাগ্রাম এঁকে নেয়। এটাও তাদের রিচুয়ালের একটা অংশ। এই আত্মাটা আসার পর সবাই মিলে আত্মাটাকে একটা একটা করে প্রশ্ন করবে, আর আত্মাটা সবার প্রশ্নের উত্তর দিবে।
যার কারণে আত্মাটাকে ডাকার আগে তারা প্রথমে আত্মাটার কাছে কে কি প্রশ্ন করবে সেটা একটা কাগজে লিখে নেয়। হঠাৎ সেই সময় জায়ং তার বন্ধুদের বলে, এই পানি সত্যিই কাজ করবে তো? এ কথা শুনে জায়ংয়ের দিকে সবাই অদ্ভুতভাবে তাকাতেই জায়ং পরিস্থিতি সামলানোর জন্য তাদের আবারও বলে, আচ্ছা আমাদের ভেতর প্রথম কে রিচুয়াল শুরু করবে? তবে এবারও সবাই জায়ংয়ের কথা শুনে পুরো চুপ হয়ে যায়, কারণ কে প্রথম পানিতে নামবে এটাই তারা সিদ্ধান্ত নিতে পারে না। সবারই প্রথমে যেতে একটু ভয় লাগছিল, কিন্তু সবাইকে চমকে দিয়ে সিও এগিয়ে আসে আর সবাইকে বলে, তোমরা টেনশন করো না, রিচুয়ালে আমি প্রথমে পানিতে নামবো। এরপর আবার সবাই আত্মাকে কি প্রশ্ন করবে সেই প্রশ্ন কাগজে লিখতে শুরু করে। অন্যদিকে সবাই যখন প্রশ্ন লেখায় ব্যস্ত, তখন জায়ং তার বোনের কাছে এসে তাকে বলে, তোমার এই রিচুয়াল করার দরকার নেই, তুমি যদি ভয় পাও তাহলে বাদ দাও, ওদের ভিতর থেকে অন্য কেউ করবে। কিন্তু সিও তার বড় বোনকে জানায়, তুমি আমাকে নিয়ে ভয় পেও না, তুমি যেহেতু রিচুয়ালটা করতে চাও তাই আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য করব। তাছাড়া তুমি তো আমাকে এখানে আসতে রাজি করিয়েছ, তাহলে এখন কেন ভয় পাচ্ছ? তারপর জায়ংয়ের কাছে সবসময় যে ব্রেসলেটটা থাকে সেটা সিওর পায়ে পরিয়ে দেয়। কিছুক্ষণ আগে আমরা যে ব্রেসলেটটা জায়ংয়ের কাছে দেখেছি, যেটা দেখে জায়ং খুব ইমোশনাল হয়ে পড়েছিল। তো সবাই যখন যার যার জায়গায় থাকে তখন জায়ং তার হাত কেটে ব্লাড ওই প্যান্টাগ্রামের উপর দিয়ে তাদের রিচুয়াল শুরু করে। মূলত তাদের রিচুয়ালের নিয়মই ছিল মানুষের তাজা রক্ত ওই প্যান্টাগ্রামে দিতে হতো। একা একা কিহো সবাইকে এই রিচুয়ালের নিয়ম খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে প্রথমে ওই পানিতে নামবে তার মুখটা কিছু দিয়ে ঢেকে দিবে, আর বাকি সবাই ওই কালো পানির কুয়ার ভেতর থেকে পানি তুলে প্যান্টাগ্রামের চারপাশে বসে পড়বে। এরপর যখন ওই পানির ভেতর সিওর কাছে আত্মাটা চলে আসবে তখন সবাই তাদের পেপারে লেখা প্রশ্নগুলো এক এক করে করবে। একজনের প্রশ্ন শেষ হলে ওই পেপারটা পানিতে উল্টো করে রেখে দিবে। পানির ভেতর থেকে আত্মাটা সবার প্রশ্নের উত্তর দিবে, অর্থাৎ কুয়ার ভেতর সিওর বডিতে যে আত্মা এসে ভর করবে সেই সিওর মাধ্যমে সবার উত্তর দিবে। তারপর তাদের সমস্ত প্রশ্নের উত্তর শেষ হলে সিওকে কালো পানির ভেতর থেকে বাইরে নিয়ে আসবে এবং তার মুখের ওপর থেকে ওই ঢাকনাও সরিয়ে দিবে। এরপর শুরু হয় তাদের আসল রিচুয়াল। নিয়ম অনুযায়ী সিওকে মুখ ঢেকে কালো পানির কুয়ার ভেতর দাঁড় করিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর সবাই প্যান্টাগ্রামের ওখান থেকে একসঙ্গে বলতে শুরু করে, দ্য ডোর ইজ ওপেন, দরজা খুলে যাও। উন সবকিছু ক্যামেরাতে রেকর্ড করছিল। কিছু সময় তাদের রিচুয়াল ঠিকঠাক হচ্ছিল। এরপর হঠাৎ জায়ং তার বোনের মাথার ওপর একটা বাবল দেখতে পায়, যেমন বাবল তার মাথার উপরেও এসেছিল। সে ওই স্বপ্ন দেখেছিল। সিওকে ওই আত্মা পজিস করে নেয়। সিও কুয়ার ভেতর থেকে চিৎকার করে উঁচু হয়ে দাঁড়ায়। তার মুখ যে পেপারটা দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেই পেপারটা চোখের সামনে থেকে ছেড়ে ফেলে। দেখা যায় তার চোখ দুটো কালো কুচকুচে হয়ে আছে। সেই সাথে তার এক হাত উঁচু করে চারপাশে অদ্ভুতভাবে ঘোরাতে শুরু করে। কখন কার দিকে হাতটা নির্দেশ করছিল তা ভালোভাবে বোঝার উপায় নেই। তখন সবাই আর সময় নষ্ট না করে যার যার প্রশ্ন এই আত্মার কাছে করতে শুরু করে। আর এই ভয়ঙ্কর আত্মাটাও এক এক করে সবার সব প্রশ্নের উত্তর দেয়। সবার প্রশ্নের উত্তর দেওয়া শেষ হলে আত্মাটা এখানে কয়জন আছে আঙ্গুল দিয়ে গুনে নেয় এবং দ্রুত কুয়ার কালো পানি থেকে উপরে উঠে আসে। শুধু তাই নয়, বরং সে জায়ংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ভাগ্য ভালো থাকায় জায়ং ওই ব্রেসলেটের জন্য বেঁচে যায়, যে ব্রেসলেটটা সিওর পায়ে বাঁধা ছিল। সেই ব্রেসলেটটা শিকল হয়ে সিওর পা আটকে রাখে, যার কারণে সে ওই কুয়া থেকে বেশি দূরে যেতে পারে না। এবং সবার সামনে যে ক্যান্ডেলগুলো জ্বালানো ছিল হঠাৎ করে সেগুলো নিভে যায়। তখন সবাই ধীরে ধীরে আত্মাটার দিকে তাকালে দেখে পানির ভিতর ওই আত্মাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ঠিক সেই আত্মাটার মতো যে আত্মাটাকে শুধুমাত্র জায়ং দেখেছিল। এ থেকে বোঝা যাচ্ছিল এই আত্মাটার সঙ্গে জায়ংয়ের একটা কানেকশন আছে। তবে সিয়ং আত্মা থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। কিছুক্ষণ পর সিয়ং মুখ থেকে ওই পেপারটা সরালে সিয়ং সবার সামনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন তারা সবাই সিওর পায়ে আঘাতের চিহ্ন দেখতে পায়। সবকিছু কিহো তার ফোনে ভিডিও করে রাখছিল। আর এই আঘাতের চিহ্ন দেখে কিহো অদ্ভুতভাবে হাসতে শুরু করে এবং খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় সিওর পায়ের আঘাত আপলোড করে দেয়। তখন জুন এসে কিহোকে বোঝায় সিওর অবস্থা খুব খারাপ, এখন এসব পোস্ট আপলোড করার সময় নয়। তাকে দ্রুত এখান থেকে নিয়ে হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু চাইলেই তারা এখান থেকে দ্রুত বের হতে পারবে না। এখান থেকে বের হওয়ার মাত্র একটা উপায়, সেটা হলো 911 নম্বরে জরুরি সেবায় কল করে উদ্ধার করা।
জুন সেই কাজটাই করে, 911 নম্বরে কল করে। কিন্তু দুর্ভাগ্য যেন তাদের পিছু ছাড়ছিল না। নেটওয়ার্ক না থাকায় জুন কল করতে পারে না। তবে তারা এই অবস্থায় সিওকে আর বেশিক্ষণ এখানে রাখতেও চায় না, যার কারণে সবাই মিলে সিওকে ধরে বাইরে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু তখন দেখতে পাই অদ্ভুতভাবে এই বিল্ডিং এর সমস্ত দরজা বন্ধ হয়ে গিয়েছে। বারবার দরজা খোলার চেষ্টা করলেও দরজা খুলতে পারে না। দরজা টানাটানি করে, দরজার হাতল খুলে হাতে চলে আসলেও দরজা খোলা সম্ভব হয় না। সবাই বুঝতে পারে এই বিল্ডিংটার ভেতর তারা ফেসে গিয়েছে। তখন মিয়ন কোনো কিছুর একটা আওয়াজ শুনে সেদিকে তাকালেই মিয়ন একটা কালো আত্মা দেখতে পায় এবং ওই আত্মাটা মুহূর্তের ভেতর মিয়নকে পজেস করে নেয়। ধীরে ধীরে আত্মার সমস্ত কিছু মিয়নের মুখের ভেতর চলে আসে। মিয়ন তার বন্ধুদেরকে কিছু বলতে চায়, কিন্তু সে কাউকেই কোনো কিছুই বলতে পারে না। আশেপাশে থাকা সকল বন্ধুরাও মিয়নের পরিস্থিতি বুঝতে পারে, কিন্তু তাদের কাছে কোনো কিছুই করার নেই, কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আত্মাটা এসে মিয়নকে পজেস করে নিয়েছে। এক পর্যায়ে জুন সাহস করে মিয়নের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? তখন মিয়ন তাদের কাছ থেকে দৌড়ে ছুটে গিয়ে দরজায় তার মাথা জোরে জোরে আঘাত করে মাথা থেকে রক্ত বের করে ফেলে। তখন ওই আত্মাটা সবার দিকে ফিরে বলে, সিওকে এখানে মরতে হবে। সবাই সিওকে নিয়ে চিন্তায় পড়ে যায়। ততক্ষণ পর্যন্ত কিহো এই সমস্ত কিছু তাদের ক্যামেরায় ভিডিও করতে শুরু করে। যে আত্মাটাকে সবাই মিলে এখানে ডেকে এনেছে সেটা খুবই ভয়ানক। সে দ্রুত সিওকে মারার জন্য ছুটে যায়। আত্মাটাকে সবাই বেঁধে দেওয়ার চেষ্টা করলেও তাকে কেউ বাধা দিতে পারে না, এমনকি আত্মাটা কারোর কোনো কথা শোনে না। তবে এমন পরিস্থিতি দেখে জায়ং সিওকে বাঁচানোর জন্য আত্মাটার সামনে চলে আসে। তখন এই ভয়ঙ্কর আত্মার সামনে জায়ংয়ের একটা টুইস্ট রিভিল হয়। মূলত জায়ং আর সিও দুজন আপন বোন নয়, তবুও জায়ং আত্মার কাছ থেকে তার বোনকে বাঁচাতে চায়। এদিকে কিহো হাতের কাছে থাকা একটা ব্যাট নিয়ে মিয়নের উপর অ্যাটাক করে দিলে মিয়ন সেখানেই মারা যায়। মূলত আত্মাটা কিহোকে পজেস করে নিয়েছিল। কিছুক্ষণ পরে কিহোর জ্ঞান ফিরে আসলে চোখের সামনে দেখে তার বন্ধুকে সে নিজের হাতে মেরে ফেলেছে। অন্যদিকে জায়ং ওই বাচ্চা মেয়েটার আত্মা তার বোনের পাশে বসে থাকতে দেখে। কিছুক্ষণ পর হঠাৎ করে ওই বাচ্চা মেয়ের আত্মাটা কোথাও যেন গায়েব হয়ে যায়। এদিকে জায়ং মিয়নের লাশের পাশে আসলে সেখানে যে প্রশ্ন লেখা ছিল তাতে আত্মা হ্যাঁ উত্তর দিয়েছে। অন্যদিকে ইউন কিহোকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি তো বুঝে শুনে কোনো অন্যায় করনি, যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। মূলত মিয়কে মারার জন্য কিহো ভীষণ গিল্টি ফিল করছিল। তখন সেখানে জুন এসে বলে, কিহো এখন যেটা আমাদের সামনে করেছে সেটাও ভান করছে। আসলে কিহো মিয়নকে মারতে চেয়েছিল, আর আমি কোশ্চেন পেপার থেকে সেটা জানতে পেরেছি। সেই সাথে এখানে আরো একটা টুইস্ট রিভিল হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিয়নের সঙ্গে তার ব্যাচমেটের অ্যাফেয়ার ছিল। তার বাবা স্কুলে চাকরি করত, যার কারণে সকল প্রশ্নের উত্তর সে আগে থেকে জানতে পারত। আর এই কোশ্চেনগুলো পরীক্ষার আগে মিয়নের গার্লফ্রেন্ড তাকে জানিয়ে দিত। এর ফলে কিহো সবসময় ভালো রেজাল্ট করত। একদিন মিয়ন তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় দূর থেকে কিহো তাদের দুজনের ভিডিও করে রাখে এবং এরপর থেকে তাদের দুজনকে ব্ল্যাকমেল করে। সিন বর্তমানে আসলে কিহো সবার সামনে স্বীকার করে, বিশ্বাস করো আমি ওকে কোনোভাবে মারতে চাইনি, ওকে মারার কোনো ইচ্ছে আমার নেই। তখন তারা ফোনের ভিডিও বের করে দেখে কিহো কিভাবে মিয়নকে মেরেছে। দেখা যায় কিহো মিয়নকে মারতে যাওয়ার সময় পা খুঁড়িয়ে যাচ্ছিল, অর্থাৎ তার ভেতর আত্মা ভর করেছিল। কিহো সজ্ঞানে মিয়নকে মারেনি। সামান্য এতটুকুর জন্য কিহো কারোর বন্ধুকে মেরে ফেলবে না। জুন মনে করছিল কিহো হয়তো মিয়নকে সহ্য করতে পারে না, তার জন্য এখানে তাদেরকে মারার জন্য নিয়ে এসেছে আর এই রিচুয়াল করে সবাইকে মেরে ফেলবে। তো যাই হোক, কিহো সবার সামনে হেঁটে দেখিয়ে প্রমাণ করে দেয় সে খোঁড়া না। যখন সে মিয়নকে মেরেছিল তার ভেতর আত্মা ভর করেছিল। ঠিক তখন পাশ থেকে সিওর লাশটা অদ্ভুত রকম আওয়াজ করে ওঠে এবং চোখের পলকেই কিহোর পা ধরে টেনে নিয়ে যায়। উপর থেকে লাইটের কাঁচ ভেঙে কিহোর চোখের ভেতর পড়ে। সে অন্ধ হয়ে যায়, যন্ত্রণায় কাতরাতে থাকে। কিহো চোখে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। তবে কিহোর বন্ধুরা হাতে টর্চ লাইট দিয়ে তাকে খুঁজতে শুরু করে। তখন নিচে জুন রক্তের ছাপ দেখে ওই রক্তের ছাপ অনুযায়ী কিছুটা দূরে গেলে দেখে কিহো পজেস অবস্থায় একটা দেয়ালের সঙ্গে উপরে ঝুলে আছে। আর তখন সে নিচে এসে জুনকে মারার চেষ্টা করে। তবে জুন সুযোগ বুঝে নিজেকে বাঁচানোর জন্য উল্টো কিহোর পায়ে শিকল বেঁধে দূরে বসিয়ে রাখে, যাতে হুট করে কিহো কারোর কোনো ক্ষতি করতে না পারে। তখন জায়ংয়ের রিচুয়ালটা শেষ করার সিদ্ধান্ত নেয়। মুহূর্তের ভেতর তারা সবাই আবার সিওর কাছে আসলে দেখতে পায় সিও এখনো মারা যায়নি
এবং তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। তার পায়ে দাগগুলো ফলো করলেই বুঝতে পারে তারা হয়তো তাদের রিচুয়ালে কোনো না কোনো ভুল করেছে, নয়তো এমন দুর্ঘটনা তাদের সঙ্গে হওয়ার কথা না। যার কারণে সবাই মিলে আবারও তাদের কাছে থাকা ফোনের ভিডিওগুলো দেখতে থাকে যে রিচুয়াল করার সময় তাদের কি ভুল হয়েছে। তখন তারা দেখতে পায় রিচুয়াল করার সময় তাদের ভুল হয়েছে সিওকে যখন টেনে উপরে তুলছিল তখন সর্বপ্রথম পেন্টাগ্রাম থেকে ইউন বাইরে বের হয়েছিল। মূলত তাদের পেন্টাগ্রাম থেকে বাইরে বের হওয়া নিষেধ ছিল। এবার তারা তাদের ভুলটাকে শুধরে নেওয়ার জন্য সিওর লাশটাকে পেন্টাগ্রামের এক সাইডে রেখে আবারও রিচুয়াল করতে শুরু করে। হয়তো তারা বুঝতে পেরেছিল একে একে তাদের এখানে কেউই বাঁচবে না। আবার আত্মার কাছে প্রশ্ন করা হলে আত্মা আগের মতো তাদের প্রশ্নের উত্তর দিতে থাকে। তখন তারা সবাই মিলে আত্মাটাকে বলে এখান থেকে বেরিয়ে যাও। এরপর সিও তার মুখ থেকে ওই ব্যাপারটা সরিয়ে ফেলে আর তার বোন জায়ংকের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে বলে এখন আমাকে যেতে হবে। অর্থাৎ আত্মাটা সিওর শরীর ছেড়ে দিলেও তাকে মরতে হবে। এখানে তাদের রিচুয়াল শেষ হলে সবাই মিলে ওই বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে এবং তাদের ফোনে সিগন্যালও ফিরে পায়। তো যাই হোক, সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার ছিল বাইরে বের হয়ে যখন তারা পুলিশকে কল করে দেখা যায় পুলিশ তাদের কল করার আগে থেকে জানতো তারা এই বিল্ডিং এর ভেতর বিপদে পড়েছে। হঠাৎ করে তখন তাদের চারপাশে সম্পূর্ণ লাইট অফ হয়ে যায়। কিছুক্ষণ পর লাইট ফিরে আসলে তারা দেখতে পায় তাদের বন্ধু কিহো সত্যি সত্যি মারা গিয়েছে। এরপর তারা ফোনের ভিডিওতে দেখতে পায় সিও ভেতরে এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। সে বের হওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই দরজার বাইরে আসতে পারছে না। এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়, এটা কি করে হতে পারে। সিও তো তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, অর্থাৎ সিও মারা যাবে, তাহলে সে এখন কিভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। এদিকে জুন আর জায়ং দুজনে দুজনকে পছন্দ করত। তাদের ভেতর এসব কথাবার্তা ইউন শুনে অনেক কষ্ট পায়, কারণ ইউন জুনকে পছন্দ করত কিন্তু তার এখানে আর কোনো কিছুই বলার থাকে না। হয়তো জায়ং আবারও জুনকে পুলিশকে কল করতে বলে। জুন দেখতে পায় তার ফোনের ভিডিও আপলোডে নোটিফিকেশন এসেছে। তাদের এখানকার সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর সবাই অনেক পছন্দ করেছে। রীতিমতো ভিডিওটা ভাইরাল হয়েছে। এই বিষয়টা দেখে দুজনে ভীষণ ভয় পায়, কারণ তারা আত্মার কাছে প্রশ্ন করেছিল তাদের ভিডিও ভাইরাল হবে কিনা। তখন আত্মা হ্যাঁ বলেছিল, অর্থাৎ ভবিষ্যৎবাণী সত্যি হলে যার করা প্রশ্ন সত্যি হবে সে মারা যাবে। এখন জায়ংকের পালা। জুন আত্মাটাকে প্রশ্ন করেছিল জায়ন আমাকে পছন্দ করে কিনা। তখন তার উত্তর এসেছিল হ্যাঁ, তাই দুজনকে এখন মরতে হবে। অন্যদিকে ইউনকে দেখা যায় সে হাতে একটা ছুরি নিয়ে জায়ংকে মারার জন্য ছুটে আসে, কারণ জায়ং না থাকলে সে জুনের সঙ্গে থাকতে পারবে। কিন্তু জুন তাকে এই অবস্থায় দেখে দেয়ালের সঙ্গে ধাক্কা দিলে এই বদ্ধ রুমের সমস্ত দরজা খুলে যায় আর তারা একটা রুমের ভেতর চলে আসে। সেখানে পুরো দেয়ালে লাল পেপার লাগানো ছিল এবং একটা কাপড়ের ওপর একটা মন্ত্র লেখা ছিল। তখন পেছন থেকে জায়ং এসে জুনের উপর চাকু দিয়ে হামলা করে দেয়। এখানে জায়ংকের আসল টুইস্ট রিভিল হয়। মূলত এখানে কিহো নয়, জায়ং সবাইকে ডেকে এনেছিল। জায়ং চোখ পাল্টে দিয়ে এমন কিছু করবে জুন তা বুঝতে পারেনি। মূলত জায়ংকের ছোটবেলায় একটা বড় বোন ছিল যাকে সে অনেক ভালোবাসত। তার বড় বোন মারা যাওয়ার পর সে শুনেছিল এই রিচুয়াল করলে মৃত মানুষ আবারও ফিরে আসে, যার কারণে সে এতগুলো মানুষ নিয়ে একত্রে এখানে রিচুয়াল করতে এসেছিল শুধুমাত্র তার বড় বোনকে ফিরে পাওয়ার জন্য। আর জায়ংকের বোন আর কেউ নয়, বরং ওই ছোট্ট বাচ্চাটা যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। এই কারণে ছোট বাচ্চার আত্মাটা সবসময় জায়ংকে দেখা দিত। এরপর জায়ং আবারও তার রিচুয়াল শুরু করলে সিও সেখানে এসে হাজির হয়। সিওর বডির ভেতর তার বোনের আত্মাটাও ছিল। তখন জায়ং অনেক ইমোশনাল হয়ে তার বড় বোনকে বলে আমাকে ক্ষমা করে দিও, তোমাকে ফিরিয়ে আনতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। এরপর যখন জায়ং তার বোনকে এখান থেকে নিয়ে যেতে চায় তখন সে দেখতে পায় তার কপালের উপর একটা ডিমনিক ছাপ পড়ে গিয়েছে, যার ফলে সে আর তাকে এখান থেকে নিয়ে যেতে পারে না। আত্মাটা জায়ংকের দিকে তাকিয়ে হাসতে থাকে, কারণ প্রথম থেকেই এই আত্মাটা জায়ংকে ব্যবহার করে তার সকল বন্ধু বান্ধবকে মেরে ফেলেছে। এখন এই আত্মাটা জায়ংকেও সেখানে মেরে ফেলে এবং নিজে এখন মুক্ত হয়ে যায়। আর এখানে জায়ং মারা যাওয়ার পর তার আত্মাটা এই বিল্ডিং এর ভেতরে আটকা পড়ে যায়, অর্থাৎ ওই শয়তানের আত্মাটার ভেতরে এখন জায়ং বন্দী হয়ে যায়। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।